এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘন্টার জন্য গোপালগঞ্জ জেলা জুড়ে ১৪৪ ধারা জারি। সমাবেশ, মিছিল, অস্ত্রবহন সহ ৪ জনের বেশি একসাথে চলাচল নিষিদ্ধ। দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের ঘোষণা দিলেন জামায়াতের আমির। জুলাই গণঅভ্যুত্থান সহ সব গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল হবে না বললেন বিভিন্ন দলের নেতারা। ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বললেন তারেক রহমান। নির্বাচন আয়োজনে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। এবং ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলের সমান সুযোগ দেখছেন টাইগার ক্যাপ্টেন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাত ১১টার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা ও জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা জুড়ে ১৪ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় কোনো ধরনের সমাবেশ, মিছিল, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, মাইকিং সহ জনগণের বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো কাজ এবং ৪ জনের বেশি একসাথে চলাচল নিষিদ্ধ থাকবে। দুর্নীতির বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াই চলবে। আগামীতে জামায়াত সংসদে গেলে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না বলেও ঘোষণা দেন তিনি। শনিবার ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ২ বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। আক্তার হোসেনের রিপোর্ট। বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ। দুপুরে মূল কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় রাজধানী। লাখো জনতার উপস্থিতিতে সমাবেশের গণ্ডি ছাপিয়ে যায় শাহবাগ থেকে কাকরাইল পর্যন্ত। আসর ওয়াক্তে বক্তব্য দেওয়া শুরু করেন জামায়াত আমির। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যের শুরুতেই জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেন তিনি। বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে ২৪-এর মতো আরেকটি সংগ্রামের ডাক দেন জামায়াতের আমির। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এ সময় মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। খানিকটা সুস্থ হয়ে বক্তব্য শুরু করলে ফের অসুস্থ হয়ে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের তাৎক্ষণিক সেবা শুশ্রূষায় কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির। সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন।
ঘোষণা দেন আগামীতে সংসদে গেলে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। এ সময় বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও 24 গণ অভ্যুত্থান সহ সব গণহত্যার বিচার নিশ্চিত ও দৃশ্যমান প্রক্রিয়া শুরুর দাবি জানান জামায়াতের আমির। সহ্য করব না। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে মুজিববাদ ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তারা বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল হবে না, টাকার খেলা হবে না। আওয়ামী লীগের বিচার না হলে 24-এর শহীদদের সাথে বেইমানি হবে বলেও মন্তব্য করেন তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম কোনো সমাবেশ। জামাতের নেতাদের পাশাপাশি সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। 7 দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা বলেন, মুজিববাদীরা এখনও সবখানে সক্রিয় রয়েছে। শুধু আইনি মোকাবেলায় নয়, রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ধ্বংস করে দিতে হবে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চকক্ষ চাই না, এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে। পিআর হইল সমস্ত ফ্যাসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিআর পদ্ধতির নির্বাচন। তারা বলেন, জুলাই বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফ্যাসিবাদের দোসররা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়া নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে, সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা বলেন, সংস্কার সবার জন্যই কল্যাণকর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমাবেশ নেতাকর্মীদের ভিতরে বেশ উচ্ছ্বসিত তৈরি করেছে। তারা বলছেন, নির্বাচনের জন্য এই সমাবেশ বেশ কার্যকারী হবে। একই সাথে আগামী নির্বাচনে যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে জামায়াতে ইসলামী, তার একটি বার্তাও এই সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন শফিকুর রহমান। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তৃতা মঞ্চে দলটির আমির অসুস্থ হয়ে পড়ায় সমাবেশ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। হাসপাতাল ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারাদিন ধরে ছিলেন। আমি জাতির জন্য আমার মনের কথাগুলো
স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এরপরেও শেষমেশ দুই একটা কথা বলার চেষ্টা করেছি। আগামীতে ইনশাল্লাহ আরো সুযোগ আসবে, আরো কথা বলা যাবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ এমন ঘটনা ঘটাচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। রাজধানীতে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা সেই প্রশ্নও তুলেছেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। আবারও বলছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম দিন বিশেষ আলোচনার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করে বিএনপি। এরপর থেকে প্রতিদিনই থাকছে নানা আয়োজন। শনিবার রাজধানীতে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আলোচনা সভা। শহীদদের পরিবার ও বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে অন্তর্বর্তী সরকার নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবৈধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এই ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি জানাই আহ্বান। অন্তর্বর্তী সরকারকে আরো সাহসী ভূমিকা রাখার কথা বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে যোগ্য গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কুড়িগ্রামের পরিবেশ প্রতিবেশের উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বন্যা, খরা, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত উত্তরের জেলা কুড়িগ্রাম। প্রাণহানির পাশাপাশি প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ। হুমকিতে জীববৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী তৈরিতে সারা দেশের মতো কুড়িগ্রামেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। কুড়িগ্রাম বন্যা ও নদী ভাঙন এলাকা, এখানে বৃক্ষরোপণের দরকার সবচেয়ে বেশি এবং আমরা যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তাতে এই যে বন্যা বলি এবং নদী ভাঙন বলি এই ধরনের দুর্যোগ থেকে কুড়িগ্রামবাসী পরিত্রাণ পাবে। তো আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়,
তারপর ছায়া দেয়। যে গাছটি পেয়েছি আমি বাসাতে গিয়ে গাছটি লাগাবো এবং আমার চারপাশের মানুষকে বলবো তারাও অনেক গাছ লাগাবে। আমরা এই গাছের পরিচর্যা করব। গ্রামাঞ্চলে এরকম একটা প্রতিষ্ঠান, তা আপনারা যদি মাঝে মধ্যে আসেন মনে করেন এরকম কোনো কিছু নিয়ে, তাহলে আমাদের বাচ্চারা আরো উৎসাহিত হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে সময় উপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। বছরের নির্দিষ্ট সময় আমরা অবশ্যই যাতে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ হই এই বিষয়টা সমাজে ছড়িয়ে দিতে হবে। তো আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ নিঃসন্দেহে এটাকে অনুপ্রাণিত করবে। প্রতিটা মানুষকে উচিত যে আমরা যেন প্রতিজনের জন্য একটা 10টা করে গাছ যেন আমরা কি রোপণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে কি পরিচালিত হবে। পরিবেশগত সংকট মোকাবেলায় শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেট খেলা শুরু হবে